আজকের কাহিনী অর্জুন এবার কলকাতায়, প্রথম পর্ব। রচনা সমরেশ মজুমদার। আজ 7 সকালে এলো ফোনটা। হ্যালো। হ্যালো, হ্যাঁ অর্জুন বলছেন? বলছি। নমস্কার, আমার নাম সীতানাথ রায়চৌধুরী। নমস্কার, বলুন। মেজর আমাকে আপনার কথা বলেছেন আর নাম্বারটা দিয়েছেন। ও মেজর, ও আচ্ছা আচ্ছা, কি ব্যাপারে? ব্যাপারটা আমি টেলিফোনে বলতে চাই না, তার জন্য আপনাকে কলকাতায় আসতে হবে। কলকাতা? আমার ঠিকানা হলো 24 নম্বর এলগিন রোড। আপনার থাকার ব্যবস্থা থাকবে কোনো একটা ভালো হোটেলে। ফিজ নিয়ে চিন্তা করবেন না। আগামীকাল আসতে পারবেন? কিন্তু এত তাড়াতাড়ি? আগামীকাল সকালের মধ্যে চলে এলে ভালো হয়। আজ প্লেন পাবেন না বাগডোগরা থেকে, রাতের ট্রেন ধরুন। এসির যে কোনো টিকিট কেটে চলে আসুন, আসামাত্র টাকাটা পেয়ে যাবেন। না না, সে ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই। আমার দরকারটা খুব জরুরি। আমি সন্ধ্যের দিকে আবার ফোন করে নিচ্ছি আপনাকে। ধন্যবাদ। কটা বাজে বাবা? রাত 2টো। কিন্তু ট্রেনটা তো দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। স্টেশন এসছে। কোন স্টেশন এটা? কোনো হকারের গলাও তো পাচ্ছি না। ছাই দাদা, দাদা কোথায় এলো? ও কোথাও না। আচ্ছা, এটা কোন স্টেশন? সামনে তো জলা জঙ্গল, পাওয়া খুঁটখুটে অন্ধকার। এরকম জলার অন্ধকারই আলিয়ার আলো জ্বলে। বইতে পড়েছিলাম, অথচ দেখতে পাচ্ছি না। আপনার আপনার পাশে একটু বসতে পারি? না, বসুন। ট্রেনটা এখানে কতক্ষণ থেমে আছে? গড়ি দেখিনি। ওই দেখুন, দুজন লোক কথা বলতে বলতে টর্চ নিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে আসছে। দেখে তো মনে হচ্ছে রেলকর্মী। কি ব্যাপার দাদা, কোনো গোলমাল হয়েছে নাকি? এসি টুটিয়ারে খুন হয়েছে। খুন? আরে বাবা, খুনি ধরা পড়েছে নাকি? ও মশাই! না, ধরা পড়েনি। খুন করে বাথরুমে লুকিয়েছিল। অন্য প্যাসেঞ্জাররা চেন টেনে ট্রেন থামাতেই লাফ দিয়ে নিচে নেমে গেছে, তাই আমরা দেখছি। নিচে কোথায় যাবে? সামনে তো জল, অন্ধকার। যাই দেখি। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো? আমার না, মানে এমনও তো হতে পারে যে লোকটা নিচে নেমেই আবার অন্য কোনো কামরায় উঠে গেছে। হ্যাঁ, গুড। এই আইডিয়াটা না আমার মাথায় আসেনি। উঠতেই পারে। অন্ধকারে জলে গিয়ে লুকোলে সাপের ছোবল খাওয়ার সম্ভাবনা বেশি। তার চেয়ে যে কোনো একটা কামরায় উঠে পড়লে মানুষের ভিড়ে স্বচ্ছন্দে মিশে যেতে পারে। কে জানে ও আমাদের এই কামরায় উঠেছে কিনা। চলুন তো দেখে আসি, দরজাটা খোলা রয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। অধিকাংশ লোক তো দেখছি ঘুমিয়ে একেবারে কাদা। এ দেখুন, প্ল্যাটফর্মের দিকে দরজাটা ভেতর থেকে বন্ধ করাই আছে, কিন্তু উল্টো দিকেরটা খোলা। সর্বনাশ! মনে হচ্ছে এই দরজা দিয়েই খুনি উঠে এসেছে। কিন্তু কে খুললো দরজাটা? খুনিকে সাহায্য করলো কে? আচ্ছা, কি করা যায় এখন বলুন তো? কামরায় সার্চ করলেই খুনি ধরা পড়ে যাবে। আচ্ছা, আপনি পুলিশকে খবর দেবেন? পুলিশ? কিন্তু এখানে পুলিশ কোথায়? মেল ট্রেনে পুলিশ থাকে, এই খবরটা জানেন না? এই কামরায় তাদের থাকার কথা, কিন্তু তারা নেই। আশেপাশে খুঁজে দেখুন না, ঠিক পেয়ে যাবেন। পুলিশ এলে মধ্যরাতের খুনিকে আমরা ধরে ফেলতে পারবো। আরে, দরজা বন্ধ করলো কি?
দরজাটা খুলুন। আরে শুনছেন? কে 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 ওখানে? পুলিশ। পুলিশ? দরজাটা কি আপনারা খুলেছিলেন? হ্যাঁ। উফ, লোকটাকে ধরতেও পারলাম না, এই জলে নেমে গেল। জলে? হ্যাঁ, সাঁতরে চলে গেছে অনেকটা। আপনারা জলে নেমে ওকে ধরতে পারলেন না? আরে দূর মশাই, আমি স্থল পুলিশ, জল পুলিশ নই যে সাঁতার জানতেই হবে। ও ও জানে, কিন্তু অন্ধকারে বিলের জলে নামলে সাপের ছোবল খাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা কি মনে করেন আমাদের প্রাণের দাম নেই নাকি? না না, তা না, কিন্তু সাপ তো ওকেও ছোবল মারতে পারে। আহা, ওর তো ঝুঁকি না নিয়ে কোনো উপায় নেই। হ্যাঁ। তবে বেশিক্ষণ থাকতে পারবে না, না। ভীষণ ঝোঁক আছে বুঝলেন। ও। ঝোঁক উঠে আসবে, ছেঁকে ধরবে। হ্যাঁ। ট্রেনটা যদি ঘন্টাখানেক দাঁড়ায় হ্যাঁ। তাহলেই ধরা পড়ে যাবে বাছাধর। দাঁড়ান, আমরা দরজায় দাঁড়িয়ে ওকে ওয়াচ করছি। ওই তো ওই তো ওই তো, ওই যে, ওই যে, ওই যে, ওই যে নড়ছে না। তাই বলে উত্তেজিত হয়ে গুলি চালাবেন না যেন। মানে কেন গুলি চালাবো? আসলে খুনি আসামিও মানুষ, ন্যায় বিচার চাইবার অধিকার তার আছে। তাকে গুলি করে মেরে ফেলাও সমান অপরাধ করা, আরেক ধরনের খুন করা। যা ছেড়ে দিল। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ট্রেন চলছে কেন? আপনারা চেন টানুন। হ্যাঁ, কেউ চেন টানবেন না। কেন? আমরা কি এখানে সারা রাত দাঁড়িয়ে থাকবো নাকি? তাহলে কলকাতায় পৌঁছবো কখন? আর কি দেখলেন তো ময়, এই জন্য এ দেশে অপরাধীরা ধরা পড়ে না। বলুন, আর কিচ্ছু করার নেই। দেখুন, কিছু লোকের হুঁশ পর্যন্ত নেই, সমানে নাক ডেকে ঘুমিয়েই চলেছে। বলছি যে আপনার সঙ্গে আলাপ হলো, কিন্তু নামটা জানা হয়নি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি অর্জুন, হ্যাঁ, জলপাইগুড়িতে থাকি। ও, আমি সর্বেশ্বর বাগচি। আপনার কি চেনা মনে হচ্ছে? না মানে ঠিক ঠাউর করতে পারছি না। প্রতিহিংসা, হ্যাঁ, ভর দুপুরে খুনোখুনি, আয়নার হাসি, ও কিছু মনে পড়ছে? ও, এগুলো তো সিনেমার নাম। গুড। হ্যাঁ, আসলে আমার সৃষ্টির মধ্যেই আমি বেঁচে থাকবো। ওই ছবিগুলোর পরিচালক আমি, মানে সর্বেশ্বর বাগচি। ও আচ্ছা আচ্ছা, আপনি ফিল্ম ডিরেক্টর? হ্যাঁ, তবে ক্রাইম এন্ড মিস্ট্রি, ও মানে রহস্য, আচ্ছা আমার ছবির বিষয়। আচ্ছা আচ্ছা। তাই অন্যান্য সব পরিচালকের মতো যে কোনো গল্প নিয়ে বছরে 3-4টে ছবি আর ঠিক করতে পারি না। খুব ভেবেচিন্তে আমাকে বিষয় নির্বাচন করতে হয়। মোহন সিরিজের মতো গোঁজা মিলে আমি ঠিক বিশ্বাস করি না। আমি যুক্তি দিয়ে রহস্য বিচার করি। ও আচ্ছা আচ্ছা, বেশ। তা এদিকে কোথায় গিয়েছিলেন? দার্জিলিং গিয়েছিলাম এক ক্রিমিনালের সঙ্গে দেখা করতে, একটু দেরি হয়ে গেল। গিয়ে শুনলাম লোকটার ক্যান্সার হয়েছে। ক্রিমিনাল? হ্যাঁ, কলকাতায় এসেছে চিকিৎসার জন্য। ভেবেছিলাম ওর সঙ্গে আলোচনায় বসলে পরের ছবির বিষয় পেয়ে যাব, হলো না। ব্যাড লাক। বাহ বাহ বাহ, খুব ভালো। তার মানে আপনি জীবন থেকেই গল্প খোঁজেন? কারেক্ট কারেক্ট। আমার সমস্যা হলো আমি না এসিতে এয়ার কন্ডিশনে বেশিক্ষণ বসে থাকতে পারি না, অ্যাজমার টেন্ডেন্সি আছে। তাই 3 টিয়ারে যাওয়া আসা করি, এতে সুবিধে হলো অনেক নতুন চরিত্র দেখা যায়। আচ্ছা, বাই দ্য বাই, আপনি কি বেড়াতে যাচ্ছেন? আগে না, আমি একটা কাজ নিয়েই যাচ্ছি। কি কাজ? অফিসের? না, আসলে একজন আমাকে তার কোনো একটা কাজ করে দিতে অনুরোধ করেছেন। ও, তা কলকাতায় আপনি কোথায় উঠবেন? হোটেলে, ওই পুরবী সিনেমা আছে না, পুরবী সিনেমার সামনে সুন্দরী হোটেলে। ও আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। বাই দ্য বাই, আপনার প্রফেশনটা কি জানতে পারি? সত্য সন্ধান করা। মানে? হ্যাঁ, মানে সত্য সন্ধান করা। রহস্য সন্ধানীর কথা জানি, বাট সত্য সন্ধানী মানে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আরে ভাই, আপনি এই অল্প বয়সী, কি নাম বললেন যেন? অর্জুন? অর্জুন? হ্যাঁ, তাই না? হ্যাঁ, এখন মনে হচ্ছে নামটা এর আগে মহাভারত ছাড়াও শুনেছি। হাত মিলান ভাই, আমরা একই পথের পথিক। নিন নিন, এবার শুয়ে পড়ুন। আর কতক্ষণ এভাবে জেগে থাকবেন? হ্যাঁ, আসলে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। ইচ্ছে মতো কত কি কল্পনা করা যায়।
আপনি শুয়ে পড়ুন ভাই, হ্যাঁ। সকালে দেখা হবে। বেশ, আচ্ছা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং অর্জুন। গুড মর্নিং। শেষ পর্যন্ত ঘুমিয়েছিলেন তো? না, এইটাই আবার অসুখ। ঘুমের ওষুধ না খেলে কিছুতেই ঘুম আসে না। না মানে তাহলে তো ওটা খাওয়া উচিত, নইলে শরীর খারাপ হয়ে যাবে। না ঘুমানোর জন্য আমার শরীর খারাপ হয় না। 7-7টা রাত না ঘুমিয়ে রেখেছি, দিনের বেলায় কাজ করতে কোনো অসুবিধা হয়নি। ডাক্তারও অবাক হয়ে গিয়েছে শুনে। যাকে বর্ধমান স্টেশনে পুলিশ বাহিনী এসে খুব হইচই করলো। ভাবটা এমন খুনিকে এই ধরে ফেললো বলে। অদ্ভুত। যাকে চা খেয়েছেন? না। আসুন আমার সঙ্গে, এই ফ্লাস্কেই চা রয়েছে। কুৎসিত চা যদিও বর্ধমান স্টেশনে বিক্রি হচ্ছিল, তবে চলন্ত ট্রেনে বসেই গরম চা পাচ্ছেন, এই আনন্দেই খেয়ে নেওয়া উচিত। নিন নিন, চা নিন। আচ্ছা বেশ, দিন। একটা টান টান ক্রাইম স্টোরি দিন না, ছবি করি। প্রডিউসার রেডি। আমি মাফ করবেন, গল্প লিখতে পারি না। আরে লিখতে হবে না, লিখতে হবে না, এক্সপিরিয়েন্স থেকে বলুন। আমি এখন মানে আমি তো আহা, ঠিক বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এভাবে হবে না। ঠিক আছে, আপনাকে হোটেলে উঠতে হবে না, আমার বাড়িতে চলুন। আপনার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যে কাজের জন্য এসেছেন সেটা করুন, আমি আপনাকে বিরক্ত করব না। রাত্রি আপনি আপনার অভিজ্ঞতার কথা আমাকে বলবেন। গল্প পেলাম তো ভালো, না পেলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে? আরে সে কি, আপনি আমাকে ভালো করে চেনেন না অথচ বাড়িতে নিয়ে যেতে চাইছেন? যদি আমি খুব বাজে লোক হই? সত্যি কথা বলবো, হ্যাঁ বলুন। ঝুঁকি একটু থাকছেই, তার ঝুঁকি নিতে আমার মন্দ লাগে না। নিন, চল। ব্যাস অর্জুন, তাহলে আর কোনো ধন্দও রইল না, সমস্যাও রইল না। সমস্যা কিরকম? এই আপনার নামে হোটেলের ঘর বুক করা ছিল, কথাটা আপনি ট্রেনে আমাকে বলেছিলেন। আপনি যদি প্রতারক হতেন তাহলে বুকিং থাকতো না। ও আচ্ছা আচ্ছা, ঠিকই তো, ঠিকই তো। আর হোটেলে আমার ঠিকানা, টেলিফোন নাম্বারটা দিয়ে এলাম, আচ্ছা, তাই আপনার যোগাযোগের কোনো সমস্যাও রইল না। বুঝলাম। এই যে সামনে ডান দিকে দেখছেন, এই ভবানীপুর থানা। ড্রাইভার দাদা, উল্টো দিকের গলিতে ঢুকুন। বুঝলেন অর্জুন, আচ্ছা। এই হলো আমার পৈতৃক বাড়ি। দেখি বুঝতে পারছেন, বেশ পুরনো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ব্যাস 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 ব্যাস, ড্রাইভার দাদা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কত? এই নিন আপনার ভাড়াটা। আসুন অর্জুন, আসুন আসুন আসুন, চলুন চলুন। আসুন। আমি থাকি দোতলায়, আচ্ছা। ওপরে 5টা ঘর, নিচের তলায় দেখছেন তো সব ঘরগুলি দোকান ভাড়ায়। ও আচ্ছা আচ্ছা। আসুন আসুন আসুন, আপনার জিনিসপত্র আপনার এই ঘরে রেখে দিন। আর হ্যাঁ, এই বাড়িতে কিন্তু কোনো অ্যাটাচড বাথ বা টয়লেট নেই। একটা আছে ডান দিকে, অন্যটা বারান্দার ওই ওই বাঁ দিকটায়। আপনি বিশ্রাম নিন, আচ্ছা। আমি জল খাবারের ব্যবস্থা করব। আরে এত সব কিছু দরকার ছিল না। যাই হোক, সর্বেশ্বর বাবু, হ্যাঁ এখানে কি আপনি একাই থাকেন? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ডেকে নিয়ে এলাম। কারোর সঙ্গে কোনো পরামর্শ করা দরকার নেই। এর নাম স্বাধীনতা। ও তাই বলুন, তাই বলুন। ও, আপনি বেরোনোর জন্য রেডি? আসুন, ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তাই সাত্ত্বিক প্রাতরাশে আপনার কোনো অসুবিধা হবে না তো? কেন? ঘরে যা ছিল, মানে ফ্রিজে, তাই দিয়ে আজকে দিনটা চালাতে হচ্ছে। শসা, পেঁপে, টোস্ট আর 1 গ্লাস বেলের শরবত। আহা,
খেয়েছেন কোনোদিন? ও না না না, মানে বেলের শরবত বলতে মনে পড়লো, সাত্বিক প্রাতরাশ কিন্তু আমি কোনোদিনই সত্যি করিনি, তবে খুব একটা অসুবিধেও হবে না। চলুন চলুন চলুন, তাহলে দেরি কেন, শুরু করুন শুরু করুন। আচ্ছা, আপনি যেন কত নম্বর এলগিন রোডে যাবেন? এলগিন রোড ওই 24 নম্বর। আচ্ছা, আচ্ছা, এখান থেকে কতটা দূরে হবে, মানে কিভাবে গেলে সুবিধা হবে? বেশি দূরে নয়। আপনি এক কাজ করুন, মেট্রোয় চলে যান, একটা মাত্র স্টেশন, তারপর টুকু হেঁটে কাউকে জিজ্ঞেস করবেন, যে কাউকে জিজ্ঞেস করবেন আপনাকে দেখিয়ে দেবে। আমাকেও এখনই অবশ্য একটু বেরোতে হচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ, দেখছি এই কদিনের উপস্থিতিতে আমার টেলিফোন যন্ত্রটি নির্বাক হয়েছে, তাই টেলিফোন অফিসে এক্ষুনি খবর দিতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, আমার এই টেলিফোন নাম্বারটা আপনার কাছে রাখুন, দিন। দরকার হতে পারে। হ্যাঁ, দিন দিন। ও বাবা, এ তো বিশাল প্রাসাদ, অথচ গেটে কোনো দারোয়ানকে দেখলাম না। এলগিন রোডে দাঁড়িয়ে শুধু গেটটাই দেখা যায়, কল্পনাও করা যায় না যে এরকম একটা বাগানে ঘেরা প্রাসাদ শহরের মাঝখানে রয়েছে। নিচের গ্যারাজে দেখছি 3টে দামি গাড়ি। আপনি হুম? কোথা থেকে, কি জন্য এসেছেন? নমস্কার, এটা কি সীতানাথ রায়চৌধুরীর বাড়ি? হ্যাঁ। উনি, মানে তিনি আমাকে আসতে বলেছেন। আপনার নাম? বলবেন যে জলপাইগুড়ি থেকে অর্জুন এসেছে। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আপনি কি? হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার। আচ্ছা, মেইন গেটে কেউ আপনার পরিচয় জিজ্ঞেস করেনি? আগে না তো, কেউ ছিল না সেখানে। কেন? একজনে থাকার কথা, কিন্তু প্রায় সে তার নিজের জায়গায় থাকে না। সাহেব জানলেও চাকরি আর থাকবে না। ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যান। আসুন, আমার সঙ্গে আসুন। হ্যাঁ। আপনি এই বাঁদিকের এই ঘরটার ভেতরে গিয়ে বসুন, সাহেব এখনই আসছেন। ঠিক আছে। বৈভব কাকে বলে তা এই ঘরের আসবাবপত্র দেখলে বোধহয় অনুমান করা যায়। সঙ্গে আভিজাত্য, কার্পেটটা কি খোদ 1200 থেকে আনা। আপনি অর্জুন? হ্যাঁ। প্রমাণ কি? এই যে এই টিকিটে আজ আমি জলপাইগুড়ি থেকে এসেছি। এছাড়া আমার কাছে আমার আইডেন্টিটি কার্ড আছে, চাইলে দেখতে পারেন। দেখি। এ কি, সেকেন্ড ক্লাস? হ্যাঁ, এসির টিকিটটা পাওয়া যায়নি। হোটেলে ওঠেননি কেন? আমার এক সহযাত্রীর অনুরোধ উপেক্ষা করতে পারিনি, তাই। ও, আমেরিকায় থাকেন এমন একজন বাঙালির নাম বলুন। মেজর। গুড। দেখতে কেমন? লম্বা, মোটা সোটা, একগাল দাড়ি আছে। বিশেষত্ব? পৃথিবীর রহস্যময় জায়গাগুলোতে অভিযান করেছেন, যা কোনো বাঙালির পক্ষে অভিনব। আর উইস্কি খেতে ভালোবাসেন। হ্যাঁ, আমিও তাই ভালোবাসি। আমার নাম সীতানাথ রায়চৌধুরী। মেজরই আমাকে আপনার কথা বলেছেন, কিন্তু আমি ভাবতে পারিনি যে আপনি এত অল্প বয়সী। আমি ভেবেছিলাম, যাকে কলকাতায় আসতে নিশ্চয়ই আপনার খুব অসুবিধে হয়েছে, এত শর্ট নোটিসে এসেছেন। না না, আমার সেরকম কোনো অসুবিধে হয়নি। ও, আপনি আমেরিকায় গিয়ে লাইটার সংক্রান্ত একটি সমস্যার সমাধান করেছেন। মেজর আমাকে নিউ ইয়র্ক টাইমসের কপি পাঠিয়েছেন, যেখানে আপনার কথা লেখা হয়েছিল। বাহ, খুব ভালো কথা। আপনি আমাকে কেন ডেকেছেন তা কিন্তু আমি এখনো জানি না। নিশ্চয়ই জানবেন। এত দূরে আপনাকে ডেকে নিয়ে এসেছি যখন, তখন তো জানাতেই হবে। টেলিফোনে আমি বলতে চাই। আসবো বাবা? এসো, সেই জন্যই তো বেল বাজালাম। এসো অর্জুন,
এ হলো আমার বৌমা। ও নমস্কার। নমস্কার। বাহ, আপনার মধ্যে সুসংস্কারও রয়েছে দেখছি, ভালো কথা। আসলে কি জানেন, আমাদের পরিবারের নিয়ম, অতিথিকে জলখাবার পরিবেশন করার সময় বাড়ির মেয়েদের যে কোনো একজনকে উপস্থিত থাকতে হবে। নিন, খেয়ে নিন। ও ওরে বাবা, 4 রকমের মিষ্টি, চিকেন প্যাটিস, চা। আমি আসলে একটু আগেই পেট ভরে জলখাবার খেয়ে এসেছি। মাফ করবেন, আমি আর খেতে পারবো না। একটুও খাবেন না? না বৌমা, জোর করো না। ভদ্রতা রাখতে শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, চা খেলেও কি অসুবিধে হবে? আচ্ছা, না না ঠিক আছে, চাটা নিচ্ছি। বাবা, আমি আসতে পারি? হ্যাঁ মা, এসো। আপনি কি চা খেয়ে নেবেন, তারপর আমি শুরু করি? না না, আপনি বলুন না, আমি চা খেতে খেতেই শুনছি না হয়। আচ্ছা, এই কলকাতায় আমার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কত তা কোনো ভ্যালুয়ার দিয়ে ইদানিং ঠিক করিয়ে নিইনি। তবে বছর 5 আগের হিসেবে শুধু জমি জমা বাড়িঘর বিক্রি করলেই 4 কোটি পাবো বলে জানতাম। এখন দ্বিগুণ না হলেও ওটা 7 কোটি তো হবেই। এছাড়া ব্যাংক, শেয়ার, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট, এসবের সঙ্গে সোনার গয়না তো কিছু আছেই। আমার স্ত্রী চলে গিয়েছেন বছর 18 আগে। হঠাৎই বুকে ব্যথা, চিকিৎসা করানোর সময় পাইনি। আমার 2 ছেলে, বড়টি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিলেত থেকেও ডিগ্রি নিয়ে এসেছিল। কিছুটা ওপর থেকে কাজ শুরু করায় দ্রুত আরো উপরে উঠে যাচ্ছিল। বৌমা ওরই স্ত্রী। কিন্তু আজ 15 দিন হয়ে গেল দেবাঞ্জন, মানে আমার বড় ছেলের কোনো হদিশ নেই। একেবারে নিঃশব্দে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে, কেন গিয়েছে তা আমরা জানি না। কেউ তাকে অপহরণ করলে এতদিনে টাকা চেয়ে ফোন আসতো, আসেনি। এমন কোন শত্রুর কথাও আমরা জানি না যে এই কাজ করতে পারে। পুলিশ কি বলছে? না, পুলিশকে আমি এখনো জানাইনি। পুলিশকে জানালে সেটা সংবাদপত্র আর টিভির খবর হবে। বৌমার ইচ্ছে নয় যে 5 জন এর মধ্যে কোনো কেলেঙ্কারির গন্ধ পাক। আপনি কি আমাকে ডেকে এনেছেন আপনার ছেলেকে খুঁজে বের করার জন্য? হ্যাঁ, আচ্ছা। পুলিশের দ্বারস্থ না হলে আমাকে কলকাতার ডিটেকটিভ সংস্থাগুলোর একটা শরণাপন্ন হতে হতো। কিন্তু সেক্ষেত্রেও খবরটা চাপা থাকতো কিনা সন্দেহ। নিউ ইয়র্ক টাইমসের খবরটার কথা আমার মনে ছিল। মেজর আমার দূর সম্পর্কের আত্মীয়, তাকে ফোন করে আপনার নাম্বার পেয়ে গেলাম। মনে হলো এ ব্যাপারে আপনার উপর আমরা নির্ভর করতে পারি। অন্তত মেজর আমাকে সেই ভরসাই দিয়েছেন। সে তো বুঝলাম, কিন্তু কেউ হারিয়ে গেলে পুলিশকে না জানানোটা কিন্তু ঠিক নয়। জানি, তবু আমরা আপাতত আপনার ভরসাতেই আছি। ওকে খুঁজে বের করতে আপনি যা সহযোগিতা চাইবেন পাবেন। যে কোনো খরচ নির্দ্বিধায় করতে পারেন এবং আপনার দক্ষিণার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আপনি বললেন আপনার 2 ছেলে। হ্যাঁ। তা ছোট ছেলেও কি এই বাড়িতেই থাকেন? না, সে খুবই স্বাধীন চেতা আর একটু উদ্ধত স্বভাবের বলে আমার সঙ্গে তার বিরোধ লাগতো। অথচ ওকে আমি দুন স্কুলে পড়িয়েছি, সেন্ট জেভিয়ার্স থেকে গ্র্যাজুয়েট হয়েছে। তারপরেই তার মধ্যে আমূল পরিবর্তন দেখতে পেলাম। তার আর পড়াশোনা করতে ভাল লাগছিল না। গাড়ি চালাতে ভালোবাসে, কার র্যালি করে। এ নিয়ে ভারতবর্ষে তো বটেই, পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। কয়েকবার অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু নেশা ছাড়েনি। পার্ক স্ট্রিটের 10 তলার এক ফ্ল্যাটে একা আলাদা থাকে সে। এসব করতে নিশ্চয়ই প্রচুর টাকার দরকার হয়। তা উনি কি ব্যবসা করেন? না, ব্যাপারটা গর্ব করে বলার মতো নয়। আসলে আমার কাছ থেকে মোটা টাকা ও প্রতি মাসে নেয়।
এ ব্যাপারে ওর যুক্তি হলো, আমার যা আছে তার তো অর্ধেক ও একদিন পাবেই। সেটা যদি এখন থেকেই ইনস্টলমেন্টে পেতে শুরু করে, তাহলে ওর রোজগার করার কোনো দরকার নেই। বলতে পারেন ওর দাবির কাছে আমি আত্মসমর্পণ করেছি। দেবাঞ্জন বাবুর নিরুদ্দেশ সম্পর্কে ওর কি বক্তব্য? ওকে জানানো হয়নি। দেবাঞ্জনকে ও তাচ্ছিল্য করত, ওর ভালো মানুষকে ব্যঙ্গ করত। বৌমা তাই ওকে এ ব্যাপারে কিছুই জানাতে চায়নি। উনি কি বিবাহিত? না, আমি চেয়েছিলাম ও সংসারী হোক, তাহলে মাথাটা স্থির হতে পারে, কিন্তু ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এ ব্যাপারে ওর কোনো আগ্রহই নেই। ওর ঠিকানা এবং টেলিফোন নাম্বারটা আমাকে দেবেন প্লিজ। দেখুন, ওর কাছে গিয়ে আপনার কোনো লাভ হবে না। উল্টে আপনি আমার লোক বলে ও কিন্তু আপনাকে অপমান করতে পারে। কিছু মনে করবেন না, যে ছেলে আপনার সঙ্গে এরকম ব্যবহার করেন তাকে আপনি নিয়মিত টাকাটা দিচ্ছেন কেন? আমার কোনো উপায় নেই। তাছাড়া আমার বয়স হয়েছে, আমি মরে গেলে তো অর্ধেকটাই পাবে। কিন্তু ওকে নিয়ে আপনি এত চিন্তা করছেন কেন? আমার বড় ছেলের ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, আপনার বড় ছেলের কি কোনো সন্তান আছে? না, নেই। এটাও আমার কাছে যন্ত্রণা। তাহলে আপনার বড় ছেলে না থাকলে পুরো সম্পত্তিটাই তো ছোট ছেলে পাবে। নো, কখনোই নয়। বড় ছেলের শেয়ার বৌমার নামে ট্রান্সফার হবে। বেশ, আপাতত আমি আপনার বড় ছেলের একটা ছবি চাই, আচ্ছা, সাম্প্রতিক ছবি। ঠিক আছে। এছাড়া আপনি তো আছেনই, আপনার বৌমা, এবাড়ির কাজের লোকজন, আপনার ছোট ছেলে এবং আপনার বড় ছেলে যে অফিসে কাজের জন্য যেতেন সেখানকার লোকজনের সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। দেখুন, ছোট ছেলের কথা ভুলে যান। বাকিদের সঙ্গে কবে কথা বলতে চান? আজই। বেশ, আপনি বিকেলে চলে আসুন 4টে নাগাদ। আমি সবাইকে বলে রাখবো। ঠিক আছে, তাহলে আপাতত উঠি। নমস্কার। ঠিক আছে, ঠিক আছে। তবে ট্রেনে যার সঙ্গে পরিচয় হয়েছে তার বাড়িতে গিয়ে থাকাটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। আপনি যদি ভালো কোনো হোটেলে থাকতে চান তাহলে ব্যবস্থা করে দিচ্ছি। সেটা আপনাকে পরে বলছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথা। জি। আপনার এই হুইল চেয়ারটা তো বেশ নতুন, তা আপনাকে কবে থেকে এই হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে? কোনো দুর্ঘটনা ঘটেছিল? দেখুন, এর সঙ্গে আমার ছেলের উধাও হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনাকে অনুরোধ, বিকেলে যখন ওদের প্রশ্ন করবেন তখন বাড়তি কথা বলবেন না, ঠিক আছে? নমস্কার। নমস্কার। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে সাহেব এই খামটা আপনাকে দিতে বললেন। ও আচ্ছা আচ্ছা। আরে আসুন আসুন আসুন, বসে পড়ুন। জমিয়ে রান্না করেছি, বুঝলেন তো। এভাবে আপনার অন্ন ধ্বংস করাটা কিন্তু ঠিক হচ্ছে না মশাই। দূর মশাই, ছাড়ুন তো। তা আপনার টেলিফোনের খবর কি? আশা করছি বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। তা আপনার কাজ হলো? কাজ শুরু হয়নি এখনো, কিন্তু উপার্জন শুরু হয়ে গেছে। কিরকম কিরকম? কোটিপতির প্রাসাদে গেছিলাম মশাই। বেরোনোর সময় মুখ বন্ধ খামে 6টা 500 টাকার নোট পেলাম। বাহ! আর কাজ? কি কাজ সেটা জানলাম। ধনী এবং নামী একটি পরিবারের প্রথম ছেলে হঠাৎ উধাও হয়ে গিয়েছে, তাকে খুঁজে বের করতে হবে। ও, পুলিশ খুঁজে পাচ্ছে না? অবশ্য না পাওয়াই স্বাভাবিক। একজন পুলিশ অফিসারের ওপর দিনে যত কাজের বোঝা চাপানো হয় তাতে কোনো কাজই তার পক্ষে মন দিয়ে করা সম্ভব না। না, এখানে একটা ভুল হয়ে যাচ্ছে। এনারা কিন্তু পুলিশকে ইনফর্ম করেননি। হ্যাঁ। সে কি? কেন জানায়নি কেন? বদনাম হবে এই ভয়ে। আজ বিকেলে যাব সবাইকে জিজ্ঞাসাবাদ করতে। তো বাড়িতে আর কে কে আছে? বাড়ির কর্তা, পুত্রবধূ, কাজের লোকজন। ছোট ছেলে আলাদা ফ্ল্যাটে থাকে, পার্ক স্ট্রিটে, তার কাছেও যেতে হবে। ও, তা ছোট ছেলে ম্যারিড? না, কার র্যালি নিয়ে ব্যস্ত থাকে। ইন্টারেস্টিং। ধরা যাক বড় ছেলে আর ফিরে এলো না, বাপ মারা গেল, তাহলে ওই বিশাল সম্পত্তির মালিকানা কে পাবে? ছোট ছেলে? বোধ হয় নয়, বড় ছেলের স্ত্রী রয়েছেন। তাহলে আরো দুটো খুন ওই বাড়িতে হবে।
লিখে দিতে পারি। সে কি, এখনো তো কোনো খুন হয়নি? নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। অবশ্য ডেড বডি না পাওয়া গেলে একটা আশা থাকে ফিরে আসার। তা কিরকম ধনী লোক? কয়েক কোটিপতি। হ্যাঁ, বাঙালি নিশ্চয়ই নয়। আগে হ্যাঁ, বাঙালি। তাহলে বড় ছেলে খুন হয়ে গিয়েছে, তারপর স্বয়ং কর্তা দুর্ঘটনায় পড়ে মারা যাবেন, এই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তৃতীয় খুন হবেন পুত্রবধূ এবং ছোট ছেলে পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে। আপনি নিশ্চয়ই এটাই বলতে চাইছেন। অতএব নো ব্রাদার, নো। এরকম জলের মতো সমাধান করলে 1 সপ্তাহের বেশি ছবি চলবে না। তাহলে ছোট ছেলেই অপরাধী, এই কথা সবাই ভাববে। অতএব তাকে অপরাধী করা চলবে না। এমন কাউকে অপরাধী করতে হবে যা দর্শকরা কল্পনাও করতে পারবে না। ধরুন তৃতীয় খুনটা কার র্যালি করতে যাওয়া ছোট ছেলেই হয়ে গেল এবং সে সবাই খতম। তাহলে সম্পত্তি পাবে কে? বৌমা। আচ্ছা, এটা কিন্তু একটু বাড়াবাড়ি কল্পনা হয়ে যাচ্ছে, তাই না? জীবন ভায়া কল্পনার থেকেও রহস্যময়, বুঝলে ব্রাদার? আচ্ছা, ধরা যাক তৃতীয় নয়, দ্বিতীয় খুন হলো ছোট ছেলে, তৃতীয় খুন কর্তা, চতুর্থ খুন বৌমা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আরে আপনি তো 3টের বলে 4-4টে খুন করে ফেললেন। ওই বংশে বাতি দেওয়ার জন্য তো আর কেউ রইলো না। নো, কে? একজন থেকে গেল। সেটা কে? যে হারিয়ে গিয়েছিল, যে খুন হয়ে গেছে বলে সবাই ভেবেছিল। সেই উধাও হয়ে যাওয়া বড় ছেলে যদি ফিরে আসে এবং সম্পত্তির দখল পায়, তাহলে দর্শকরা এবারে চমকে যাবে। গ্র্যান্ড! এখন এই উধাও হয়ে যাওয়া লোকটি তো সন্ন্যাসী হয়ে যেতে পারে না, তাহলে ফিরবে কেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে যাতে লজিকের কোনো ঘাটতি না থাকে। আপনার ক্রাইম থ্রিলার ছবি বোধহয় শুরু হতে যাচ্ছে। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেছে। আচ্ছা, আজ যখন আপনি ইন্টারভিউ করতে যাবেন, তখন আমি কি সঙ্গে যেতে পারি? বোধহয় সেটা উচিত হবে না। মিস্টার রায়চৌধুরী খুব একটা পছন্দ করবেন না। তাহলে আপনি ফিরে এলে ইন ডিটেলস সব শুনতে হবে। কে জানে, এই কেস থেকে আমি ছবির একটা সাবজেক্ট পেয়ে যেতে পারি। আরে কথায় বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একেবারে খাঁটি কথা। আসবো ছাড়। এসো। তুমি এ বাড়িতে কি কাজ করো? আমি কুক, রান্না করি। তা কতদিন আছো এই বাড়িতে? তা প্রায় 5 বছর হবে। আচ্ছা, ওই সাহেবের বড় ছেলে কিরকম মানুষ? ভালো লোক, আমার রান্না খুব ভালোবাসতেন। ভালোবাসতেন বলছো কেন? তোমার কি মনে হয় তিনি আর বেঁচে নেই? না না, উনি এখন বাড়িতে নাই, তাই বলি ফেলেছি। উনি কোথায় যেতে পারেন? আমি জানি না বাবু। কখনো ওকে কারোর সঙ্গে ঝগড়া, তর্ক, বিবাদ করতে দেখেছো বা শুনেছো? না বাবু, তাছাড়া আমি থাকি কিচেনে, বাড়ির পিছনে। এদিকে আসি শুধু খাবার দেওয়ার সময়। তখন তো তেমন কিছু শুনিনি, দেখিওনি। উনি কোনো নেশা করতেন? না বাবু, আমি কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। পরের জনকে পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। তুমি কি করো? আমি এ বাড়ির জামা কাপড় থেকে ঘরদোর পরিষ্কার রাখার কাজ করি। আচ্ছা, সাহেবের বড় ছেলে মানুষ কেমন ছিলেন? খুব ধীর ভালো লোক, কখনো কোনো ঝামেলায় যেতেন না। আচ্ছা, উনি কি খুব শৌখিন ছিলেন? না বাবু, সকালে যে পোশাকে বেরোতেন সেটাই রাত পর্যন্ত পরে থাকতেন। তবে কোনো নেমন্তন্ন থাকলে আলাদা কথা। ওনার জামায় কখনো কোনো সেন্ট পায়নি, তবে রুমাল 2টো করে দিতে হতো। কেন, খুব ঘামতেন বুঝি? না মানে একটু ওই নস্যি নিতেন আর কি। ও, নস্যির রুমালটা বাঁ পকেটে রাখতেন, ডান পকেটে ভালো রুমাল। তুমি কখনো নস্যি নিতে দেখেছো? না স্যার, বাড়িতে উনি নস্যি নিতেন বলে আমার মনে হয় না। উনি কোথায় যেতে পারেন বলে মনে হয় তোমার? আমি কি বলবো, আমি তো জানি না বাবু। হ্যাঁ, বাড়ির সব কর্মচারীর সঙ্গেই তো কথা বললাম, কিন্তু বিশেষ কিছু তথ্য পাওয়া গেল না।
ড্রাইভার জানালো যে সে মাঝে মধ্যে দেবাঞ্জন বাবুকে নস্যি এনে দিত, তার জন্য সে মাসের প্রথমেই তার কাছ থেকে 100 টাকা পেত। সে আরো জানালো যে দেবাঞ্জন বাবু অফিস এবং বাড়ি ছাড়া সাধারণত কোথাও যেতেন না, শুধু তার স্ত্রীর সঙ্গে কচ্চিৎ কদাচিৎ টলি ক্লাব বা ক্যালকাটা ক্লাবে যেতেন। যদিও ড্রাইভার কোনোদিন মদের গন্ধ পায়নি। অগত্যা গত্যন্তর না দেখে আমি ম্যানেজারের মারফত খবর পাঠিয়ে আবার সীতানাথ বাবুর মুখোমুখি হলাম। কে ওদের প্রশ্ন করে কোনো ক্লু পেলেন? আগে না। ও, তা আমার সঙ্গে তো সকালে অনেক কথা হয়েই গেছে। আর নতুন কি জানার আছে আপনার? আছে। আপনার বড় ছেলে মানুষ হিসেবে কিরকম? ভালো, ওয়েল বিহেভড, শিক্ষিত, মার্জিত, ভদ্র। আচ্ছা, ছেলেবেলা থেকে ওর মধ্যে এমন কিছু কি আপনি লক্ষ্য করেছেন যা একটু অস্বাভাবিক? মানে যেমন? এই যেমন ধরুন গুম হয়ে বসে থাকা, সারাদিন কারোর সঙ্গে কথা না বলা, মানে মানসিক অবসাদে কি মাঝে মাঝে উনি ভুগতেন? না, ছেলেবেলায় সেরকম কিছু দেখিনি। আর এখন ছেলে বড় হয়ে নিজের জগতে চলে গেলে বাবার সঙ্গে একটা ব্যবধান তৈরি হয়। সব সময় কথাবার্তা না হওয়াই স্বাভাবিক। এখন তেমন কিছু হলে অবশ্য আমার কানে আসতো। ওকে সরিয়ে দিলে কে বেশি উপকৃত হবেন কি মনে হয় আপনার? কেউ না। ওর ব্যাংক অ্যাকাউন্ট বৌমার সঙ্গে, অন্য সবকিছুর ওয়ারিশও বৌমাই, তাই আর কারো কিছু পাওয়ার কোনো সুযোগই নেই। কথাটা কিন্তু ঠিক হলো না। কেন? আপনার কথা অনুযায়ী ওকে সরিয়ে দিলে আপনার বৌমাই সবচেয়ে বেশি উপকৃত হবেন, তাই না? এ আপনি কি বলছেন? আমার পুত্রবধূর ওপর এমন কলঙ্ক আরোপ করতে কিন্তু আমি আপনাকে এখানে ডেকে আনিনি। দেখুন দেখুন, আপনি কিন্তু মিছিমিছি উত্তেজিত হচ্ছেন। আমি সম্ভাবনার কথা বলছি মাত্র, তার কোনো দোষ অকারণে দেখতে চাইছি না আমি। আচ্ছা, দেবাঞ্জন বাবু উধাও হওয়ায় টাকা পয়সা দাবি করে কেউ কোনো ফোন করেনি? কেউ যে করেনি তা আগেই বলেছি। আপনার ছেলে কোথায় যেতে পারেন? উনি গিয়েছেন বা চেনেন এমন কোনো একটা জায়গার নাম বলুন তো। শান্তিনিকেতনে আমার একটা বাড়ি আছে, সেখানে যে যায়নি তা আমি খোঁজ নিয়ে জেনেছি। কোনো ব্যাপারে কি তিনি আপনাদের উপর বিরক্ত হয়েছিলেন? না, আমার অন্তত জানা নেই। একটু ভেবে বলুন। আমার ছেলেকে আমি যা জানি, দেবাঞ্জন বাবু কম কথা বলতেন, একটু গম্ভীর হয়ে থাকতেন। এর কি কোনো কারণ ছিল? আমি তো ঠিক জানি না সেটা। আচ্ছা, আপনার সঙ্গেও কি কম কথাই বলতেন উনি? কারণ বেশি কথা বলা আমি নিজেও খুব একটা পছন্দ করি না। বিয়ের পরে বাড়িতে এসে ওর ব্যবহারে অস্বাভাবিক কিছু দেখেছেন? তবে উনি নিজের মতো থাকতে চাইতেন। এ বাড়ির কোনো সমস্যায় উনি নিজেকে খুব একটা জড়াতেন না। জানি না এটাকে অস্বাভাবিক বলা উচিত কিনা। বেশ। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে? না, নেই। এই ব্যাপারে ওর কি খুব আক্ষেপ ছিল? মুখে কখনো কিছু বলেননি। মিসেস রায়চৌধুরী, আপনার স্বামী হঠাৎ কোথায় যেতে পারেন বলে আপনার সন্দেহ হয়? না মানে উনি কি নিজে গিয়েছেন নাকি অন্য কেউ ওকে যেতে বাধ্য করেছে? এই খবর জানলে 15 দিন আগেই আমি শ্বশুরমশাইকে জানিয়ে দিতাম, তাই না? বেশ, আপনি আমাকে সাহায্য করুন। উনি যেতে পারেন এমন কয়েকটা জায়গার নাম বলুন তো যেখানে খোঁজ নেওয়া যেতে পারে। জায়গা প্রথমেই শান্তিনিকেতনের নাম মনে পড়েছিল, সেখানে খোঁজ নেওয়া হয়েছে, উনি যাননি। তাছাড়া অকারণে সব ছেড়ে ছেড়ে তিনি কেনই বা যাবেন? যারা সন্ন্যাসী হয়ে সংসার ছেড়ে চলে যায় তাদের আচার আচরণের মধ্যে বোধহয় কিছুটা নিরাসক্ত ভাব ফুটে ওঠে বলে শুনেছি। ওর মধ্যে তো সেসব দেখতেই পাইনি কখনো। বরং চলে যাওয়ার আগের রাতে জানলা দিয়ে বাইরের লন আর বাগান দেখতে দেখতে নিজের মনে বলেছিল, অপচয়, জায়গার কি বিপুল অপচয়। আমি জিজ্ঞেস করেছিলাম তার মানে? উনি বলেছিলেন কলকাতার অমন জায়গা যেখানে 1 ফুট জমির জন্য কত মারামারি, সেখানে দেখো কি বিপুল এই জমি অনাবশ্যক পড়ে আছে। কি করলে কাজে লাগবে জমিটা তাকে জিজ্ঞাসা করেছিলেন? কত কি করা যায় বলেছিলেন। প্রতিবন্ধী শিশুগুলোকে জীবনে স্বাবলম্বী করে তোলার জন্য একটা আধুনিক ট্রেনিং সেন্টার খুললে কত উপকার হবে ভাবো তো।
বলেছিলাম বাবাকে বলো উনি যদি রাজি হন। উনি যদি রাজি হতেন তাহলে এগুলো এমন ফালতু পড়ে থাকতো না। বংশমর্যাদা, আভিজাত্য এসব ওর কাছে অনেক বেশি মূল্যবান। এই সব কথা বলে উনি বিছানায় চলে গিয়েছিলেন। তারপর আর কি, সকালে উঠে দেখলাম উনি মিসিং, নেই। আচ্ছা, ভাবলাম মাঝে মাঝে এলগিন রোড থেকে বেরিয়ে ভিক্টোরিয়ার দিকে হাঁটতে যান, তাই হয়তো গিয়েছেন। কিন্তু বেলা বাড়তে ভুল ভাঙলো। আচ্ছা, প্রথমে খবরটা কাকে দিলেন আপনি? শ্বশুর মশাইকে। ওর প্রতিক্রিয়া কি হয়েছিল? খুব স্বাভাবিক, ছেলের অমঙ্গলের আশঙ্কায় বাবার যেমন হয়। আচ্ছা আচ্ছা, আর ওর ভাইকে খবরটা জানাননি কেন? না না, ব্যাপারটা একটু দৃষ্টিকটু বলে কি মনে করেন না? মানে দাদা মিসিং আর সেই কথাটা ভাইকে জানানো হলো না, কারণটা কি? দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা খারাপ বা ভালো ছিল এর কোনোটাই বলা যায় না, জানেন অর্জুন বাবু। দুজনের জগৎটাই তো আলাদা, কেউ কারো খবরই রাখতো না। সেই কারণেই হয়তো আপনার শ্বশুর মশাই বলেছেন যে আপনি চাননি ওকে খবরটা দেওয়া হোক, কেন? আমরা চাইনি লোকে এই ঘটনা নিয়ে নানান গল্প তৈরি করুক। আমি তাই বলেছিলাম বেশি প্রচার না করতে। উনি হয়তো এই কথা শুনে ভেবেছিলেন যে ওর ছোট ছেলেকেও জানাতে নিষেধ করেছি। মিসেস রায়চৌধুরী, এই যে আপনি চাইছেন না বাইরের লোক খবরটা জানুক, এর ফলে কিন্তু আপনারও ক্ষতি হতে পারে। হ্যাঁ, জানাজানি হলে দেবাঞ্জন বাবুর পক্ষে বেশি দিন লুকিয়ে থাকা কিন্তু সম্ভব নাও হতে পারে। আমি জানি না, আপনি শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলুন। বেশ। আর একটা কথা, আজ সকাল থেকে এই সমস্যা শোনার পর আমি কিন্তু এখনো বেশ খানিকটা অন্ধকারেই আছি। আপনি নিশ্চয়ই চাইছেন দেবাঞ্জন বাবুর হদিশ পেতে, কি? নিশ্চয়ই। তাহলে আপনি আমাকে সাহায্য করুন। বলুন, কি সাহায্য চাইছেন? আপনার কর্তার নস্যি নেওয়া বা প্রতিবন্ধীদের ট্রেনিং স্কুল বানানোর ইচ্ছে, এসব কিন্তু আপনার শ্বশুরমশাই জানতেন না। আমার মনে হয় এই কথা যে মানুষ চিন্তা করেন, তিনি অন্তত আত্মহত্যাটা করতে পারেন না। আমারও তাই বিশ্বাস। আপনার শ্বশুরমশাই প্রতিবন্ধী, আপনি কি বিয়ের পর থেকেই ওকে এই অবস্থায় দেখছেন? হ্যাঁ। কি হয়েছিল ওর? শুনেছি কার অ্যাক্সিডেন্টে ওর দুটো পায়ে অসাড় হয়ে যায়। অ্যাক্সিডেন্টটা কোথায়, কিভাবে হয়েছিল? কলকাতার বাইরে। আমার শাশুড়ি সেই দুর্ঘটনায় মারা যান। আশ্চর্য। আচ্ছা, আপনার দেওর শুনলাম কার র্যালি করেন, সেখানে তো কার অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে। আপনার শ্বশুর মশাইয়ের অনুমতি আছে? অঞ্জন নিজে যেটা ভালো মনে করে তাই করে। পার্ক স্ট্রিটে ওর ফ্ল্যাটটা ঠিক কোথায়? আমি কখনো যাইনি। আচ্ছা, এত বড় একটা ঘটনা আপনার জীবনে ঘটেছে, আপনার বাপের বাড়ির লোকজনকে জানিয়েছেন? না। কেন? আমার মা বাবা বেঁচে নেই, দাদারা আছেন, তাদের বিব্রত করতে চাইনি। ও, অঞ্জন বাবুর টেলিফোন নাম্বারটা বলবেন? আমার শ্বশুরমশাই চান না যে আপনি ওর সঙ্গে দেখা করুন। দেখা করলে কোনো লাভ হবে এ কথা যেমন জোর দিয়ে বলতে পারি না, তেমনি হতেও তো পারে যে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বলুন। ঠিক আছে, লিখে নিন। বলুন। 9836 9836 55 55 4496 4496। বেশ, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত। পরে দরকার হলে আপনার সঙ্গে আবার কথা বলবো। আসি। ধন্যবাদ। ঠিক আছে। হয়ে গেল আপাতত। এই সাহেব বলেছেন আপনার কলকাতার ঠিকানাটা জেনে রাখতে, আর আপনার জন্য এই ফ্রি স্কুল স্ট্রিটের ড্যাফোডিল হোটেল ঠিক হয়েছে। আমি অর্জুন। আজকের কাহিনী অর্জুন এবার কলকাতায়, প্রথম পর্ব। রচনা সমরেশ মজুমদার। কোথায় হারালেন দেবাঞ্জন? কি নতুন তথ্য উঠে আসবে অঞ্জনের সাক্ষাতে? সীতানাথ রায়চৌধুরীর হুইল চেয়ারের রহস্যই বা কি? এইসব জানতে হলে শুনতে ভুলো না আমি অর্জুন।